বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একই পরিবারের 4 জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও কলেজ ছাত্র নিহত। সিরাজগঞ্জে বন্যা বৃষ্টির পর কারফিউর কারণে প্রায় অচল জেলার ঐতিহ্যবাহী কাপড়ের হাটগুলো। ক্ষতিগ্রস্ত তাঁতিদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। এবং দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় যে কোনো হুমকি মোকাবেলায় বিমান বাহিনী সর্বদা প্রস্তুত জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, বলছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেন কৃষি আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ইরান মিয়া। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির সমন্বয়ক হাসিবুল হাসান, মাঝহারুল ইসলাম তুষার, প্রণব ঘোষ ও মাশারাত মালিহা উপস্থিত ছিলেন। সমন্বয় মোহাম্মদ ইরান মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, ক্যাম্পাসে আপাতত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করা হলো। তিনি দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। ক্যাম্পাস খুললে এবং যদি আমাদের নিরপরাধ শিক্ষার্থীদের, আমি আবারও বলছি শিক্ষার্থীদের উপর যদি আবার হামলা কিংবা মামলা হয় তবে আমাদের আন্দোলন চলবে। তবে এর পূর্ব পর্যন্ত এখানে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মসূচি নেই, আপাতত স্থগিত। যদি ক্যাম্পাস খোলার পরে কিংবা বর্তমান পরিস্থিতিতে আমাদের নিরপরাধ সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়, সেটা আমরা সকল সমন্বয় কিংবা সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে আমরা আবার ঠিক করবো যে আমরা কোনো পরবর্তী কর্মসূচিতে যাবো কিনা। এ পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবে না। সারা দেশে কারফিউ জারি করার পর থেকে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার থেকে গার্মেন্টস ও অফিস আদালত খুলে দেওয়া হয়। সেই সাথে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এতে আশুলিয়ার মহাসড়কে প্রাণ ফিরতে শুরু করেছে। কারফিউ শিথিল থাকায় মহাসড়কে যান চলাচল আগের তুলনায় বেশ স্বাভাবিক লক্ষ্য করা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের 4 জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ার নিজ বাড়ি থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত আক্তার, তাদের 4 বছরের কন্যা ফারিয়া আক্তার ও 2 বছরের কন্যা ফাহিমা আক্তার। একই পরিবারের 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি আরও বলেন, তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। আমার জানার মতো আমি দেখছি না ভাই, এতে বালা কোনো ফুলাফারি নাই এলাকা। আমরা 4টা লাশ পেয়েছি, লাশগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এটাকে আত্মহত্যা বা হত্যাকাণ্ড কোনো কিছুই বলা যাচ্ছে না। আমরা আমাদের তদন্ত অব্যাহত রেখেছি। ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও কলেজ ছাত্র নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে উপজেলার ফরিদপুর বরিশাল মহাসড়কের হামিরদি নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে ঢাকাগামী রোজিনা পরিবহনের চাপায় ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নার্গিস খাতুন ঘটনাস্থলে নিহত হন। তিনি নিজ বাড়ি থেকে তার কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে ব্যাংকের ব্যবস্থাপক মনোয়ার হোসেন নিশ্চিত করেন। অপরদিকে একই সড়কের তালমা নামক স্থানে একটি অজ্ঞাত পরিবহনের চাপায় মাহেন্দ্র যাত্রী জাহিদ মোল্লা নামে এক কলেজ ছাত্র নিহত হন। নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামে একটি জঙ্গল থেকে অজ্ঞাতনামা 14 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ। দুপুরে স্থানীয়রা শিশুটির মরদেহ ঝোপঝাড়ে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে দুপুর 4টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
আশুলিয়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, খেলনা পিস্তল ও হ্যান্ডকাপ সহ নানা সরঞ্জামাদি। দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। পুলিশ জানায়, রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের 2 থেকে 3 জন সদস্য পালিয়ে গেলেও 7 ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সিকিউরিটির পোশাক সহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে ঢাকা সহ মানিকগঞ্জ, মাগুরা এবং গাজীপুর এই জেলাগুলিতে একাধিক ডাকাতি মামলা সহ আরো নানা রকম মামলা রয়েছে। সিরাজগঞ্জে বন্যা বৃষ্টির পর টানা কারফিউতে প্রায় অচল জেলার ঐতিহ্যবাহী কাপড়ের হাটগুলো। 1 মাস ধরে কাপড় বিক্রি করতে না পারায় চরম ক্ষতির মুখে পড়তে চলেছে এই শিল্পটি। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত তাঁতিদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। এটি সিরাজগঞ্জের বেলকুচির ঐতিহ্যবাহী সোহাগপুর কাপড়ের হাট। বন্যার টানা কারফিউতে অচল হয়ে পড়েছে জেলার সোহাগপুর, এনায়েতপুর ও শাহজাদপুরের তাঁতপণ্যের কাপড়ের হাটগুলো। যমুনা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বন্যার পানিতে তলিয়ে যায় জেলার শতাধিক তাঁত শিল্পের কারখানা। ফলে গত 1 মাস ধরে কোনো বিক্রি নেই তাঁতপণ্যের বাজারে। উৎপাদিত কাপড় বিক্রি করতে না পারায় চরম ক্ষতির মুখে পড়েছেন তাঁত মালিকরা। বন্যা, তারপরে আবার বৃষ্টি গাতুর, তারপরে এখন পূজার একটু সিজনে 2-1 পেটি কাপড় বেচমু, আবার সরকার দেয় কারগুজারি, আমরা কিভাবে চলমু? বায়ার আইসে না, দেশের আইলা লাগিয়ে গেছে, এর জন্য তো লোকজন আসে না ঠিক মতো। আমাদের চলাই খুব কঠিন, এইভাবে কোনো জীবন চলে না, মানুষ দুর্বিহ সহ গেছে, মানে খুবই শোচনীয় অবস্থা। বন্যার পাশাপাশি এখন কারফিউ চলায় নেই প্রত্যাশিত বিক্রি। দ্রুত এই সমস্যার সমাধান হবে এমনটাই মনে করছেন স্থানীয় পাইকাররা। হাটে লোকজন নাই, বহুল পার্টি আইছে, কিন্তু এখন গাড়ি ঘোড়া বন্ধ দেখে এবং কোনো লোকজনই নেই। 2000 টাকা জোড়ার কাপড় 1000 টাকা জোড়ায় বিক্রি করবো, তবু গ্রাহক পাচ্ছি না। এখন আমরা চাইতেছি জানি দেশের সার্বিক পরিস্থিতি যদি ভালো হয়, ঠিক আছে, আমরা জানি ভালোভাবে চলতে পারি, এটা আমাদের কাছে, আপনাদের কাছে আমরা দাবি। তাঁত শিল্প বাঁচিয়ে রাখতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাঁত বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাঁত বোর্ডের পক্ষ থেকে আমাদের মার্কেটিং ব্যবস্থা আগে থেকে চলছে। আমরা মেলার মাধ্যমে বিভিন্ন তাঁতিদের কাছ থেকে কাপড় সংগ্রহ করে মেলা দেখাচ্ছি। সেখান থেকে আমাদের বিভিন্ন বায়ার, তাদের যদি পছন্দ হয় তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করছে। আমাদের যে তাঁতিরা যে লুঙ্গি বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে, গামছা বানাচ্ছে, এটা নিয়ে আমরা বিশেষ একটা প্রচার করব। সেই সাথে আমরা চেষ্টা করব যে সরকারি কোনো সহায়তা দেওয়া যায়। তাঁত শিল্প তাঁতিদের রক্ষায় উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি ভবিষ্যতে এমন সংকট থেকে উত্তরণের উপায় তৈরির পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। SM হামিম, মাই টিভি। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতার পর দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তার যে কোনো হুমকি মোকাবেলায় বিমান বাহিনী সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আনসার, এপিবিএন এবং সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষীদের দিক নির্দেশনা প্রদান করেন। চট্টগ্রাম সহ দেশের 3টি বিমানবন্দরের নিয়ন্ত্রণ এখন বিমান বাহিনীর অধীনে বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান সাদিকুর রহমান চৌধুরী, সহকারী বিমান বাহিনী প্রধান, বিমান সদরের পরিচালকবৃন্দ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের নির্দেশেই আমরা নিরাপত্তা জোরদার করেছি। সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। আশা করছি আমরা কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে গেলে আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব। চট্টগ্রামে 24 ঘন্টায় 16 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হলেন 361 জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি জুলাই মাসে আক্রান্ত হয়েছেন 163 জন। আক্রান্তদের মধ্যে 11 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের, 3 জন আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে এবং 2 জন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 3 জনের।
কোটা সংস্কার আন্দোলনে স্থগিত থাকা 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। ভর্তি কার্যক্রম চলবে আগামী 1 আগস্ট পর্যন্ত। একই সঙ্গে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস 6 আগস্ট থেকে শুরু হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক জানান, দেশের চলমান পরিস্থিতির কারণে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্তে ভর্তির সময়সীমা বাড়ানো হলো। চট্টগ্রাম নগরীর দামপাড়া পল্টন রোডে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নাশকতা ও নৈরাজ্যকর পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি খুরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ নোমান আল মাহমুদ এবং ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষায় ছাত্র, শিক্ষক, অভিভাবককে সমন্বয়ে কাজ করতে হবে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম 14 দল নেতৃবৃন্দ। গতকাল দারুল ফজল মার্কেটস্থ নগর আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সাথে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় এ মত প্রকাশ করেন নেতৃবৃন্দ। খুরশেদ আলম সুজনের সভাপতিত্বে এ সময় 14 দলের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ সহ অন্যান্যরা। চট্টগ্রামের পলে পাউন্ড মাঠ সংলগ্ন ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান ও র্যালি এবং বৃক্ষ মেলা 2024 উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে ও চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সহ অন্যান্যরা। এবার আমাদের কৃষি। সনাতন প্রথা বাদ দিয়ে মালচিং বা মাচা পদ্ধতিতে সবজি আবাদ করে লাভবান হচ্ছেন ফরিদপুরের কৃষকরা। জেলার কৃষি বিভাগের উদ্বুদ্ধকরণের ফলে এই পদ্ধতির চাষে একদিকে খরচ কম, অন্যদিকে লাভ বেশি। তাই বেশ কয়েক বছর ধরে জেলায় মালচিং পদ্ধতিতে সবজি চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিধি শফিকুল ইসলাম জনি রিপোর্ট। ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মালচিং বা মাচা পদ্ধতিতে সবজি চাষ। পুরনো পদ্ধতি ছেড়ে মালচিং পদ্ধতিতে সারা বছরই কম খরচে সবজি আবাদ করতে পারায় জেলার কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই নতুন পদ্ধতি। কৃষকরা জানান, মালচিং পদ্ধতিতে চাষাবাদে খেতে আগাছা কম জন্মানোর পাশাপাশি খরচ কম, ফলে লাভবানও হচ্ছেন বেশি। মালচিং দিলে জমির আর্দ্রতা বেশি দিন থাকে বা আর্দ্রতা ধরে রাখে, যার কারণে ফসল বৃদ্ধি পায়, গ্রোথ পায় বেশি। মালচিং পদ্ধতির কারণে পরিপূর্ণ যে পুষ্টিটা গাছটায় নিতে পারে, যার কারণে গাছ সবল হয়, ফল বেশি দেয়। এই পদ্ধতিতে আগে ছিল না, এখন নতুন পদ্ধতি হয়েছে। এভাবে লাগাইলে টাকা কম খরচ লাগে আর টাকা পাওয়া যায় অনেক বেশি। এই পলিথিন ব্যবহার করে আমরা পদ্ধতিতে ভালো লাভবান হইতেছে। মালচিং পদ্ধতির চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছেন জেলার মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। মালচিং পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে। এখানকার মাটিতে যে পানি থাকে সেই পানিটাকে ধরে রাখে, কাজে এখানে সেচের খরচটা কমে যায়। একই সাথে যদি পলিথিন মালচিংয়ের মাধ্যমে ঢাকা থাকে, সেক্ষেত্রে এখানে ঘাস জন্মাতে পারে না। এটা হলো মালচিং পদ্ধতিতে সবজি চাষ। এই সবজি চাষের আওতায় আগাম শীতকালীন টমেটো চাষ করা হয়েছে। অ্যাডভান্টেজে শুকায় যদি ঝুরঝুরা করে যদি চাষ করা যেত, সময়টা বেশি লাগে যেত, দাম পাওয়া যেত না। মালচিং পদ্ধতিতে চাষাবাদ বিস্তার লাভ করলে কৃষকরাই লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। নরসিংদী জেলা কারাগার থেকে পালানো মাদক মামলায় আলী আহমেদ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে উপজেলা তারাব পৌরসভার মইকুলি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এএসআই কিরণ ও তার সঙ্গীর ফোর্সের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রূপগঞ্জ থানা থেকে নরসিংদী সদর থানায় হস্তান্তর করা হয়। নারায়ণগঞ্জ জেলা সার্কেল এএসপি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে বড়পা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বড়পা
চাপা এলাকায় একজন নরসিংদীর জেলখানা থেকে পলাতক আসামি অবস্থান করছে। তৎক্ষণাৎ আমরা বিষয়টা আমলে নিয়ে ওই জায়গায় অভিযান করে আলী আহমেদ নামের একজন আসামিকে আটক করি। নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মাওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, পুলিশ সুপার গাজীর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। সমন্বয় সভায় জেলার সকল সরকারি কর্মকর্তা সহ উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার তারিক বিন রশিদ, সিভিল সার্জন ডাক্তার আহমদ কবির, পৌর মেয়র মোজাম্মেল হায়দার, মাসুম ভূঁইয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম ও ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এম এ বারী। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মুজিবুর রহমান, মাঝহারুল ইসলাম মাসুম, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র মণ্ডল, মাহবুবুল আলম সহ আরও অনেকে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ভিতরবন্দ ও বেরুবাড়ি ইউনিয়নের বন্যা কবলিত ৩,২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান কে এম মহিবুল হক খোকন, সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, হেড অব মাইক্রোফিন্যান্স স্বপন কুমার সাহা উপস্থিত ছিলেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে মাদারীপুরে সার্বিক পরিবহনের অর্ধশত পুরানো বাসের চালক ও হেলপারদের ত্রাণ সামগ্রী দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। সকালে মাদারীপুর পৌর শহরের সার্বিক বাস ডিপোতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি হাফিজুর রহমান জাচ্চু খান সহ অনেকে। দিনাজপুরে পার্বতীপুরে দোয়া মোনাজাত ও ৫৪ পাউন্ড কেক কাটার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে। স্থানীয় জয় ক্রীড়া সংঘের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাসানুল ইসলাম প্রামাণিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর জন্মদিন উপলক্ষে বরিশালে গৌরনদীতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাই টিভি গৌরনদী প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার আয়োজনে কেক কাটা শেষে দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা, উপজেলা বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ডাক্তার মনীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বিএমএসএফ এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সহ বিশিষ্টজনরা। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একই পরিবারের 4 জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ফরিদপুরের ভাঙায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও কলেজ ছাত্র নিহত।
সিরাজগঞ্জে বন্যা বৃষ্টির পর কারফিউর কারণে প্রায় অচল জেলার ঐতিহ্যবাহী কাপড়ের হাটগুলো। ক্ষতিগ্রস্ত তাঁতিদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। এবং দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় যে কোনো হুমকি মোকাবেলায় বিমান বাহিনী সর্বদা প্রস্তুত, জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। দর্শক, এই ছিল জেলা সংবাদে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরের সংবাদ রয়েছে সন্ধ্যা 7:30। দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে আমি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।